আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা অনেক বেশি পড়াশোনা করছো। সামনে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো সাধারণ জ্ঞানের সাম্প্রতিকের সাম্প্রতিকের ওপরে ক্লাস নেওয়ার জন্য। আবার কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলোতে শর্টকাট টেকনিক ব্যবহার করে আমরা মনে রাখতে পারি, সেইগুলোর জন্য রিকোয়েস্ট করেছো। আমি আজকে তোমাদের সামনে সাধারণ জ্ঞানের কোনো টপিক নিয়ে আলোচনায় আসেনি বা ক্লাসে আসেনি। আজকে আমি তোমাকে ইংলিশের একটি টপিক নিয়ে আলোচনায় এসেছি। আমি দীপু ভাইয়ের কাছে প্রথমে সরি বলে নিচ্ছি, যদিও এটি দীপু ভাইয়ের কাজ, তবুও আজকে আমি তোমাদের রিকোয়েস্টে ক্লজ এবং ফ্রেজের একটি ইম্পর্ট্যান্ট আলোচনা নিয়ে আসছি। আজকের এই ক্লাস করার পরে তোমরা ক্লজ এবং ফ্রেজ এইখান থেকে প্রশ্ন আসলে আর কখনোই ভুল করবা না। তো চলো আমরা আজকে সরাসরি ক্লাসে চলে যাব। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় ক্লজ অ্যান্ড ফ্রেজ। কি? ক্লজ অ্যান্ড ফ্রেজ। দেখো, ক্লজ অ্যান্ড ফ্রেজ এইটা আলোচনাতে আসার পূর্বে ক্লজ এবং ফ্রেজ কি এই বিষয়টি আমি তোমাদের সামনে একটু আলোকপাত করব। ফ্রেজ হচ্ছে একটি শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ড, যা কোনো একটি একক পদের সিঙ্গেল পার্ট অফ স্পিচের মতো কি হয়, ব্যবহৃত হয়, তাকে কি বলা হয়, ফ্রেজ বলা হয়। অপরদিকে ক্লজটা দেখো, ক্লজ হচ্ছে একটি শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস, যার একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। সেটি হবে ক্লজ। ফ্রেজ হচ্ছে কি একটি শব্দগুচ্ছ যেটিকে একটি পার্টস অফ স্পিচের মতো ব্যবহার হয়, এবং ক্লজটা কি, ক্লজে একটি ফাইনাইট ভার্ব থাকবে, একটি সাবজেক্ট থাকবে। চলো, আমাদের সংজ্ঞাটা না মনে রাখলেও হবে। এই যে এই বিষয়টা ক্লজ অ্যান্ড ফ্রেজ, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এইখানে একটু মনোযোগ দাও, খাতা নিয়ে বসো। দেখো, ক্লজ অ্যান্ড ফ্রেজের এইখানে ক্লজে আছে থাকে এবং ফ্রেজে কি আছে, ফ্রেজে আছে থাকে না। তো থাকে, থাকে না, থাকে এবং থাকে না, এই দুইটা জিনিস খাতাতে লিখে নাও এবং এখন থেকে মনে করে রাখো যে থাকে এবং থাকে না। কি থাকে না? সাদিয়া থাকে না, না মরিয়ম থাকে না। সাদিয়া মরিয়ম কেউ না। ঠিক আছে, এখানে ক্লজে দেখো, ক্লজে থাকে এবং ফ্রেজে থাকে না। কি থাকে না? আমরা চলে আসি। দেখো, ক্লজে মিনিমাম একটি সাবজেক্ট থাকবে, মিনিমাম একটি ফাইনাইট ভার্ব থাকবে, আর এই ক্লজটা হবে কি, কমপ্লিট সেন্টেন্স। অপরদিকে ফ্রেজের ক্ষেত্রে দেখো, সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না, এই ফ্রেজ ইনকমপ্লিট সেন্টেন্স বা পার্ট অফ সেন্টেন্স। তাহলে কি থাকে, কি থাকে না? দেখো, ক্লজের মধ্যে মিনিমাম একটা সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে, আর ক্লজটা কি, কমপ্লিট সেন্টেন্স হবে। অপরদিকে দেখো, ফ্রেজের মধ্যে সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না, এবং এটা কি, ইনকমপ্লিট সেন্টেন্স অথবা পার্ট অফ সেন্টেন্স। তাহলে আমরা ক্লিয়ার, এই বিষয়টি তোমরা খাতায় লিখে নাও। এবার চলে আসি। দেখো, ফাইনাইট ভার্ব কি, নিশ্চয়ই তোমরা সকলে এটা পড়েছো। ফাইনাইট ভার্ব নিয়ে আমি আলোচনায় যাব না। এখানে আমি তারপর একটি বলে দিই, ভার্বের সাথে আইএনজি এবং টু প্লাস ভার্ব ফাইনাইট ভার্বে থাকবে না। ফাইনাইট ভার্বের সাথে আইএনজিও যোগ হবে না এবং টু প্লাস ভার্বও থাকবে না। এখানে একটি প্রশ্ন আছে, দেখো, টু গো এটি কি? নিশ্চয় এটি নন ফাইনাইট ভার্ব। তোমরা স্বপ্নেও চিন্তা করবা না এটা কি নন ফাইনাইট ভার্ব না। এটা ভাইয়া কি, এটা হচ্ছে এইটা এটা হচ্ছে টু গো। এটা কি, সরি, এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এটাকে তোমরা কি ফাইনাইট ভার্ব বলবা? না, এটা ফাইনাইট ভার্ব না, এটা কি নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা চলে আসি। দেখো, আমরা ক্লজ এবং ফ্রেজের ক্ষেত্রে কি বলেছিলাম, থাকে এবং থাকে না, থাকে এবং থাকে না। এই থাকে এবং থাকে না এই জিনিসটি মনে রাখলে হবে। দেখো, খেয়াল করো, আই নো হোয়ার হি লাইভস। এই উদাহরণটা দেখে আমাকে উত্তর দাও, এটি কি ক্লজ না ফ্রেজ? এখানে দেখো তো, এইখানে আই সাবজেক্ট পেয়েছি, নো ভার্ব পেয়েছি, আবার দেখো এখানে আমরা সাবজেক্ট পাচ্ছি, এখানেও কি ভার্ব পাচ্ছি। তাহলে কি এটা নিঃসন্দেহে কি হবে? নিঃসন্দেহে এটি ক্লজ হবে। তোমরা ফ্রেজ বলে বসে থেকো না। আবার নেক্সট উদাহরণ আমরা চলে আসি, হাইকিং থ্রু দ্য উডস ইয়েস্টারডে। এখানে দেখো তো, এখানে সাবজেক্ট ভার্ব কোনোটা পেয়েছো? না, এখানে আমরা সাবজেক্টও পাইনি, ভার্বও পাইনি। তাহলে এটা কি হবে ভাইয়া? এটা হবে ফ্রেজ। আরেকটা বিষয় দেখো, এই অংশটুকু এখানে আমরা পেলাম একটা ক্লজ, আবার এইখানে দেখো, এই অংশটুকু হোয়ার হি লিভস, এখানে দেখো, এইখানে আমরা সাবজেক্ট পেয়েছি, এখানে কি আমরা ভার্ব পেয়েছি। তাহলে একটা
একটা বাক্যে এক বা একাধিক বা দুইটিও ক্লজ থাকতে পারে। সো এইটাও হচ্ছে কি, এইটাও একটি ক্লজ। তাহলে আমরা ক্লিয়ার, একটা বাক্যে এক বা একাধিক ক্লজ থাকতে পারে। ওকে, আমরা নেক্সটে চলে যাই। দেখো, ক্লজ প্রধানত তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট এবং কি কোঅর্ডিনেট ক্লজ। আমরা সংক্ষেপে এগুলোকে কি বলি? প্রিন্সিপাল ক্লজকে বলি পিএস, সাবঅর্ডিনেট ক্লজকে বলি এসসি এবং কোঅর্ডিনেট ক্লজকে আমরা কি বলি? সিসি। কি বলি? সিসি। তাহলে আমরা সংক্ষেপে মনে রাখবো পিএস, এসসি, সিসি। পিএস, এসসি, সিসি। এই আমরা এখন চলে আসি পিএস আর এসসি এটা কি করে চিনবো। দেখো, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ কি করে চিনবো? খুবই সহজ, খুবই সহজ। এই প্রিন্সিপাল ক্লজে দেখো লিঙ্কার থাকবে না। লিঙ্কার, কনজাংশন গুলো লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয়। এই লিঙ্কার থাকবে না প্রিন্সিপাল ক্লজে। প্রিন্সিপাল ক্লজ হতে হলে এই লিঙ্কার থাকা যাবে না, লিঙ্কার থাকবে না। আর সাবঅর্ডিনেট ক্লজে এই লিঙ্কার থাকবে। আমরা উদাহরণ খেয়াল করলেই বুঝতে পারবো। দেখো, প্রথম উদাহরণটা খেয়াল করো। I go where I want. I go where I want. তাহলে এইখানে এটা কোন, এখানে দেখো এইখানে এটা কোন ক্লজ হবে? সাবঅর্ডিনেট, প্রিন্সিপাল না সিসি? কোনটা হবে তোমরাই বলো। আমরা এখানে দেখো where, আমরা কি where পেয়েছি। তাহলে এটা কি হবে ভাইয়া? নিঃসন্দেহে এসসি। এসসি, এখানে কি লিঙ্কার আছে। তারপরে দেখো I know the boy. I know the boy. I know the boy যখন আমি বলতেছি তখন এটা কি ভাইয়া? তখন এটা কি হবে? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। কিন্তু যখন আমরা বলছি I know the boy who is student, who is student, তখন ভাই এটা কি হবে? তখন এটা এসসি, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ হবে। তারপরে আরেকটা উদাহরণ দেখো। I bought a shirt which is red. Which is red. এইখানে দেখো, এইখানে I bought a shirt, এই যে I bought a shirt, এটা কি হবে? which is red. এইখানে দেখো which, এখানে কি? এখানে which আমরা লিঙ্কার পাচ্ছি। তাহলে এটা কি হবে ভাই? চোখ বন্ধ করে এটা কি হবে? এটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ আমরা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছি। একটাতে কি লিঙ্কার থাকবে, একটাতে লিঙ্কার থাকবে না। প্রিন্সিপাল ক্লজের মধ্যে আমরা লিঙ্কার দেখতে পাবো না এবং সাবঅর্ডিনেট ক্লজে আমরা কি লিঙ্কার দেখতে পাবো। চলে আসি এবার আমরা সিসিতে চলে আসবো, অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ যাকে আমরা সংক্ষেপে বলছি সিসি। দেখো, যত প্রকার কম্পাউন্ড সেন্টেন্স আছে এই সকল কম্পাউন্ড সেন্টেন্স গুলোই কি কোঅর্ডিনেট ক্লজ। কি কোঅর্ডিনেট ক্লজ। কিভাবে আমরা দেখো, কোন সেন্টেন্সে যদি and, but, or, yet, therefore, otherwise, not only but also, not only but also, either or, neither nor, for, so এগুলো যখন দেখতে পাবো তখন চোখ বন্ধ করে সেটা কি কম্পাউন্ড সেন্টেন্স হবে। এবং এই কম্পাউন্ড সেন্টেন্সগুলোই কি? কম্পাউন্ড সেন্টেন্সগুলোই হলো সিসি, অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখো, এই প্রথম উদাহরণটা আমরা একটু খেয়াল করি। প্রথম উদাহরণটা আমরা খেয়াল করি, ডু অর ডাই। এখানে দেখো, এটা কি একটা নিশ্চয়ই ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে ভাইয়া? সাবজেক্ট উজ্জ্ব থাকে। তাহলে এখানে কি আছে? ইউ ডু অর ইউ ডাই। তাহলে ইউ সাবজেক্ট আছে এবং এখানেও কি ইউ সাবজেক্ট উজ্জ্ব আছে। তাহলে নিশ্চয় এটা কি কম্পাউন্ড সেন্টেন্স। নিশ্চয় এটা কি কম্পাউন্ড সেন্টেন্স। তারপরের উদাহরণে চলে আসি আমরা, ডু অর ডাই। এটা কি দেখো তো, এটা কি প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ না কোঅর্ডিনেট ক্লজ? দেখো, এখানে আমরা কি অর পাচ্ছি। আমরা আগেই বলেছি অর থাকলে কি হবে? নিঃসন্দেহে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স গুলো কি কোঅর্ডিনেট ক্লজ বা সিসি। তাহলে এটা নিঃসন্দেহে সিসি, নিঃসন্দেহে সিসি। তারপরে দেখো আরেকটা উদাহরণ, ডোন্ট ডিস্টার্ব মি অর আই উইল পানিশ ইউ। ডোন্ট ডিস্টার্ব মি অর আই উইল পানিশ ইউ। এটা কি কম্পাউন্ড সেন্টেন্স? নিশ্চয়ই কম্পাউন্ড সেন্টেন্স। আর আমি কি বলেছি? কম্পাউন্ড সেন্টেন্স গুলো সবসময় কি হয়? সিসি হয়, অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা কি হবে ভাইয়া? কোঅর্ডিনেট ক্লজ। তারপর আরেকটা উদাহরণ দেখো, শি ইজ পোর বাট শি ইজ অনেস্ট। দেখো,
কোঅর্ডিনেট ক্লজের মধ্যে সবসময় কি দুইটা ক্লজই কি থাকে, দুইটা ক্লজই থাকে হচ্ছে সিসি, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে দুইটাই সিসি থাকে, দুইটাই কোঅর্ডিনেট ক্লজ থাকে। এই যে শি ইজ পোর বাট শি ইজ অনেস্ট, এই দুইটা ক্লজই হচ্ছে কি সিসি, তাহলে এটা কি কোঅর্ডিনেট ক্লজ হবে। আমরা চলে আসি এবার সেন্টেন্সের একটু আলোচনায় চলে আসি। দেখো সেন্টেন্স কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ আমরা দুই ক্লজই দেখতে পাই, ঠিক আছে, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে আমরা শুধু কি দেখতে পাই, সিসি দেখতে পাই, কোঅর্ডিনেট ক্লজ দেখতে পাই, কি পাই, কোঅর্ডিনেট ক্লজ দেখতে পাই। আমরা উদাহরণে চলে আসবো। দেখো শি ইজ ব্রিলিয়ান্ট বাট শি হ্যাজ ফেল ইন দ্য এক্সাম। এই উদাহরণে চোখ বন্ধ করে আমরা বলতে পারবো না ভাইয়া এটা কি, এখানে বাট আছে, চোখ বন্ধ করে আমরা বলবো এটা কি সিসি বা কোঅর্ডিনেট ক্লজ। তাহলে পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে আমরা পারবো না, অবশ্যই ভাইয়া পারার কথা। এরপরে আমরা ক্লজের মেন আলোচনায় চলে আসবো। দেখো ক্লজ প্রধানত এইখান থেকে প্রশ্ন আসে, সেটা নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্ব ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ, এই বিষয়টি আলোচনার বিষয়। এইটা এটাও পানির মতো সহজ, প্রশ্ন যদি এসে থাকে এইখান থেকেই প্রশ্ন আসবে। কি ভাইয়া, এইখান থেকেই প্রশ্ন আসবে, কোনটা নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ বা কোনটা অ্যাডভার্ব ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা চলে আসি আলোচনায়। দেখো আমরা শুরুতে যখন কোনো নাউন দেখতে পাবো এবং লাস্টে অবজেক্ট থাকবে, নাউনের কি থাকে অবজেক্ট থাকে, তখন আমরা সেইটাকে চোখ বন্ধ করে বলবো নাউন ক্লজ। নাউন ক্লজ এটা তোমাদের কাছে অনেক কঠিন লাগছে, কঠিন লাগলেও আমি নাউন ক্লজকে চেনার সহজ উপায় আছে, সহজ উপায় তোমাদেরকে বলে দিব। দেখো নাউন ক্লজ চেনার সহজ উপায় হচ্ছে বাক্যের মধ্যে যে ভার্ব থাকবে, এই ভার্বকে যখন আমরা হু, হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করে উত্তর পাবো, তখন চোখ বন্ধ করে সেটা কি নাউন ক্লজ বলে দিব। কি নাউন ক্লজ বলে দিব। আমরা উদাহরণ খেয়াল করলেই বুঝতে পারবো ভাইয়া, উদাহরণ খেয়াল করলেই আমরা বুঝতে পারবো। এই যে এখানে দেখো এই উদাহরণটা খেয়াল করো। এই উদাহরণটা খেয়াল করো, হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট। সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কেন লেট করেছি। সে আমাকে এই আস্ক ভার্বকে প্রশ্ন করো, প্রশ্ন করো। সে আমাকে কি জিজ্ঞাসা করেছিল, সে আমাকে কি জিজ্ঞাসা করেছিল, আমি কেন লেট করেছি। তাহলে কি দ্বারা আমরা উত্তর পেলাম, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেলাম, তখন এটা নিঃসন্দেহে কি হবে ভাইয়া, নিঃসন্দেহে নাউন ক্লজ হবে। আরেকটি বিষয় খেয়াল করো, এই যে মি, এই মিটা কি আয়ের অবজেক্ট ফর্ম, আর অবজেক্টের পরে কি বসে ভাইয়া, ডেফিনেটলি নাউন বসে। তাহলে এটা কি হবে, চোখ বন্ধ করে আমরা বুঝতে পারতেছি এটা কি নাউন ক্লজ হবে, এটা কি নাউন ক্লজ হবে। এরপরে আমরা চলে আসি। দেখো এরপরে বলছে হোয়াট হি সেইড ইজ ইম্পর্টেন্ট। সে যা বলেছিল এটা ছিল কি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। তাহলে এইখানে দেখো প্রশ্ন করো, এই যে সেইড ভার্বটাকে প্রশ্ন করো, সে কি বলেছিল, ইম্পর্টেন্ট। সে যা বলেছিল সেটা কি ছিল, ইজ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তাহলে সেইড ভার্বকে প্রশ্ন কি দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি, তাহলে এটা কি হবে ভাইয়া, নাউন ক্লজ হবে। কি হবে, নাউন ক্লজ হবে। এরপরে আমরা চলে আসবো অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো ভার্বকে, একটা বাক্যে ভার্বকে যখন হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। দেখো হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই চারটা দ্বারা যখন প্রশ্ন করে উত্তর পাবো, তখন সেটা কি হবে, অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজের সাথে যখন এক বা একাধিক শব্দ থাকবে, তখন আমরা কি সেটাকে কি বলবো, অ্যাডভার্বিয়াল ক্লজ। কি বলবো, অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা চলো উদাহরণে চলে যাব সরাসরি। এই যে এই প্রশ্ন, উই রিড দ্যাট উই মে লার্ন। রিড ভার্বকে আমরা যদি প্রশ্ন করি, উই রিড দ্যাট, আমরা পড়াশোনা করি যাতে আমরা কি শিখতে পারি। আমরা কেন পড়াশোনা করি, তাহলে হোয়াই দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি না, আমরা কেন পড়াশোনা করি, যাতে শিখতে পারি। তাহলে এটা চোখ বন্ধ করে কি হবে ভাইয়া, অ্যাডভার্ব ক্লজ হবে। কি হবে, অ্যাডভার্ব ক্লজ। তারপরে বাক্যটাকে উদাহরণটাতে দেখো, ইউ মে গো হোয়ার ইউ লাইকস, এখানে ভুল হবে, এটা হবে ইউ মে গো হোয়ার ইউ লাইকস, অর্থাৎ তুমি যেখানে খুশি সেখানে চলে যাও। তুমি ইউ মে গো, তুমি যেতে পারো, হোয়ার ইউ লাইকস, তোমার যেখানে খুশি সেখানে, বা তুমি যেটা পছন্দ করো। এইখানে মে, ইউ মে গো। তাহলে দেখো এখানে ভার্বকে প্রশ্ন করো, ভার্বকে তুমি হোয়ার দ্বারা প্রশ্ন করলে, তুমি ইউ মে গো, তুমি যেতে পারো, কোথায় যেতে পারো, কোথায় যেতে পারো, যেখানে খুশি সেখানে। তাহলে
ভার্বকে হোয়ার দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি, তাহলে এটা কি হবে ভাইয়া? এটা হবে অ্যাডভার্ব ক্লজ। এটা কি হবে? অ্যাডভার্ব ক্লজ। এরপরের উদাহরণটাতে আমরা খেয়াল করি, উদাহরণগুলো ভালো করে খেয়াল করো। হি বিহেভস অ্যাজ আ জেন্টলম্যান, সে আমার সাথে ব্যবহার করেছিল কার মতো? জেন্টলম্যানের মতো, কি ভদ্রলোকের মতো। দেখো কেমন ব্যবহার করেছিল? হি বিহেভ, এই বিহেভ ভার্বটাকে প্রশ্ন করো, প্রশ্ন করলে কি উত্তর পাচ্ছ? সে কেমন ব্যবহার করেছিল? অ্যাজ আ জেন্টলম্যান, ভদ্রলোকের মতো। তাহলে বিহেভ ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি কি? অ্যাজ আ জেন্টলম্যান। তাহলে এটা কি হবে ভাইয়া? এটা অ্যাডভার্ব ক্লজ হবে। এত পানির মতো সহজ জিনিস তোমরা সবসময় ভুল করো, কনফিউশনের মধ্যে থাকো। এই ক্লাস দেখার পরে তোমাদের এই কনফিউশন নিশ্চয় দূর হয়ে যাবে। এরপরে আমরা চলে আসি সর্বশেষ অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ চেনার উপায় দেখো, নাউনের পরে যে নাউন সম্পর্কে কোনো তথ্য দেওয়া থাকলে আমরা চোখ বন্ধ করে সেটাকে কি মনে করব? সেটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা উদাহরণ খেয়াল করলে বুঝতে পারবো। দেখো, আই বট আ পেন হুইচ ইজ রেড, আমি একটি কলম ক্রয় করেছিলাম। এই যে দেখো এখানে পেন, পেনটা নিঃসন্দেহে একটি নাউন। হুইচ ইজ রেড, সেটা কি ছিল? সেটা ছিল লাল। তাহলে পেন সম্পর্কে কি তথ্য দিচ্ছে না, তাহলে নিঃসন্দেহে এটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ নাউনকে, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, অর্থাৎ নাউনের পরে যে অংশটা আমরা পাচ্ছি সেটাই কি? অ্যাডজেক্টিভ ক্লজ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে বারবার, একটু তোমরা খেয়াল করো। আমরা কয়েকটা প্র্যাকটিসে চলে যাব। দেখো এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে আমরা সহজে বুঝতে পারবো। শুরুতে আমরা চলে আসি এই যে 1 নম্বর কোয়েশ্চনে, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। দেখো স্ট্রাইক ভার্বটাকে প্রশ্ন করো তো, যে আঘাত করতে বসে হোয়াইল দ্য আয়রন ইজ হট, যখন লোহা গরম থাকবে। কখন আঘাত করতে বসে? যখন লোহা কি থাকবে? গরম থাকবে। তাহলে কখন? হোয়েন দ্বারা প্রশ্ন করে আমরা কি উত্তর পাচ্ছি, তাহলে ভাই এটা কি হবে? অ্যাডভার্ব ক্লজ হবে। এইখানে ভুল দেওয়া আছে, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অপশনে ছিল। এটা 37তম বিসিএস এর প্রশ্ন, 37তম বিসিএস এর প্রশ্ন। এরপরে আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্ন। দেখো কি বলছে? দিস ইজ দ্য বুক আই লস্ট, দিস ইজ এই বইটাকে আমি হারিয়ে ফেলেছিলাম। তাহলে এই যে বুক, এই বুক এটা হচ্ছে কি? নিশ্চয়ই নাউন। নাউনের পরে কি? আই লস্ট, আমি তথ্য পাচ্ছি। তাহলে এটা কি হবে ভাইয়া? এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো 3 নম্বর প্রশ্নটা আমরা এখন খেয়াল করব। ডু ইউ রিমেম্বার দ্য প্লেস হোয়ার উই মেট ফার্স্ট? তোমার কি মনে আছে দ্য প্লেস, যেখানে আমরা প্রথম কি করেছিলাম? সাক্ষাৎ করেছিলাম। তাহলে এখানে কি বলা হয়েছে? দেখো এই যে দ্য প্লেস, আমরা কি পাচ্ছি? একটা নাউন পেলাম। নাউনের পরের অংশটুকু দেখো, এই পরের অংশটুকু নাউন সম্পর্কে কি করছে? তথ্য দিচ্ছে। তাহলে এটা কি হবে? নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ ক্লজ হবে ভাইয়া। খুবই সহজ, পানির মতো সহজ। এই ক্লজ অ্যান্ড ফ্রেজ তোমাদের কাছে অত্যন্ত কঠিন। তোমরা এই 2টা টপিক তোমরা ভয়ে পড়তে চাও না। আজকের পরে আমি আশা করি তোমাদের এই ভয় কেটে যাবে এবং তোমরা ফ্রেজ এবং ক্লজে আরো বেশি পারদর্শী হয়ে উঠবা। এরপরে দেখো, এরপরের প্রশ্নটা দেখো, রাবি ওয়াজ এ পুর বয় হু লিভ ইন দ্য অরফানেজ। রাবি একজন কি? দরিদ্র বয় ছিল, যে কোথায়? অরফানেজ, এতিমখানাতে বসবাস করত। তাহলে এইখানে উত্তরটা কি হবে ভাইয়া? দেখো খুবই সহজ। রাবি ওয়াজ এ পোর বয়, বয়টা কি? নিশ্চয় নাউন। এই নাউন সম্পর্কে কি আমরা তথ্য পাচ্ছি না ভাইয়া? কি তথ্য পাচ্ছি না? তাহলে এটা কি হবে ভাইয়া? নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ ক্লজ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এইখানে দেখো, এখানে ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে, এখানে সাবজেক্ট আছে, তো নিঃসন্দেহে এটা ক্লজ হবে, ফ্রেজ হবে না। কি হবে? ক্লজ হবে। এরপরে আমরা চলে আসি দেখো এখানে কি বলেছে? উই অল নো দ্যাট হিউম্যানস আর মর্টাল, আমরা সকলেই জানি মানুষ কি? মানুষ মরণশীল। তাহলে এইখানে একটু দেখি ভাইয়া, উই অল নো দ্যাট হিউম্যানস আর মর্টাল, আমরা এই নো ভার্বটাকে প্রশ্ন করি তো, এই নো ভার্বটাকে প্রশ্ন করি। মানুষ কি? মানুষ কি? অল হিউম্যানস, দ্যাট হিউম্যানস আর মর্টাল, মানুষ মরণশীল। মানুষ কি ভাইয়া? মানুষ মরণশীল।
তাহলে কি হবে ভাইয়া, এখানে কি হবে, নাউন ক্লজ, নিঃসন্দেহে এটা নাউন ক্লজ হবে। এইটাও অনেকবার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। এরপরের প্রশ্নটা আমরা খেয়াল করব, ইট ওয়াজ রেইনিং, জীবন কাম ব্যাক হোম। এখানে বলেছে দেখো, হোয়েন জীবন কাম ব্যাক হোম, কখন, কখন, তাহলে হোয়েন দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে কি হবে ভাইয়া, ডেফিনেটলি সেটা অ্যাডভার্ব ক্লজ হবে। কি হবে ভাইয়া, অ্যাডভার্ব ক্লজ হবে। তাহলে ফ্রেজ এবং ক্লজের ক্লাস এইখান পর্যন্তই। তোমরা আজকে ক্লাসটা দেখার পরে বাসায় বসে থেকে সুন্দর করে প্র্যাকটিস করতে থাকো, অনেক বেশি পড়াশোনা করতে থাকো, ফাঁকিবাজি বন্ধ করে দাও। কষ্ট করলে কেষ্ট মেলবে, যত বেশি কষ্ট করবা, যত বেশি পড়াশোনায় সময় দিবা, সেইখান থেকে রেজাল্ট পাবা। আজকের মতো আমার ক্লাস এখানেই আমি শেষ করছি। দেখা হবে আবারও অন্য কোনো ক্লাসে অথবা ক্লাসরুমে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং পড়াশোনা করতে থাকো। আগামীকাল বা আগামী দিনগুলোতে আমি সাধারণ জ্ঞানের কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব, বা তোমরা যদি খুব রিকোয়েস্ট পাই তোমাদের, তাহলে ইংলিশের কোনো টপিক নিয়েও হাজির হতে পারি। বাংলা হাজির হব না, কারণ বাংলার বিষয়ে আমি রনি ভাইকে বলবো যে রনি ভাই আপনি ছাত্রছাত্রীদের জন্য বাংলা ক্লাসগুলো নেন। তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে, আল্লাহ হাফিজ।